বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের দিকে তাকালে তার পেছনে কিন্তু আমাদের দেশের পোশাক শিল্পের এনর্ম অবদান। আর এই শিল্পের আসল শক্তি কারা? লক্ষ লক্ষ শ্রমিক। আজকের এই আলোচনায় আমরা দেখব তাদের ন্যূনতম মজুরির বিষয়টা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। চলুন শুরু করা যাক। তো পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব অর্থনীতির জন্য এই শিল্প ঠিক কতটা জরুরি। তারপর দেখব মজুরির আসল অবস্থাটা কি। এরপরে কম মজুরির কি প্রভাব পড়ছে, আইন কি বলছে, আর সবশেষে শ্রমিকদের প্রত্যাশা আর ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে এই পোশাক শিল্পের ভূমিকা আসলে কতটা, আর এর পেছনে কারা আছেন? দেখুন, তৈরি পোশাক শিল্প যে আমাদের অর্থনীতির একটা মূল স্তম্ভ, এটা আমরা সবাই জানি। কিন্তু ব্যাপারটা হলো, দেশের রপ্তানি আয়ের একটা বিশাল সিংহভাগই আসে কিন্তু এই একটা খাত থেকে। বিশ্বজুড়ে মেড ইন বাংলাদেশ ট্যাগটা এখন একটা ব্র্যান্ড, আর এই পুরো কৃতিত্বটা কিন্তু আমাদের শ্রমিকদের। এখন ভাবুন তো, এই যে এত বড় অর্থনৈতিক সাফল্য, এর পেছনে কারা? লক্ষ লক্ষ শ্রমিক, আর তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু নারী। বলা যায় তারাই এই শিল্পের মেরুদণ্ড। তাদের শ্রম আর ঘামের ওপরেই কিন্তু এই শিল্পটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মজুরির বাস্তবতায়। শ্রমিকরা তাদের জীবন চালাতে ঠিক কত টাকা চান, আর আসলে তারা কত পাচ্ছেন, সেই ফারাকটা একটু দেখি। এই স্লাইডের সংখ্যাগুলো একটু খেয়াল করুন। 2023 সালে শ্রমিক সংগঠনগুলো তাদের জীবনযাত্রার খরচ হিসেব করে দাবি করেছিল ন্যূনতম 23,000 টাকা, কিন্তু মজুরি বোর্ড শেষ পর্যন্ত ঠিক করল কত? মাত্র 12,500 টাকা। পার্থক্যটা একবার ভাবুন, প্রায় অর্ধেক। খায়রুল মামুনের এই কথাটা কিন্তু পুরো পরিস্থিতিটা তুলে ধরে। তিনি বলছেন এই মজুরিটা বাস্তব জীবনযাত্রার খরচের সাথে একদমই মেলে না। সোজা কথায় এই টাকা দিয়ে একজন শ্রমিকের পক্ষে মাস চালানোই প্রায় অসম্ভব। তো এই যে এত কম মজুরি, এর ফল কি হচ্ছে? শ্রমিকদের জীবনে এর প্রভাবটা ঠিক কেমন? এর প্রভাব কিন্তু ভয়াবহ। প্রথমত, খরচ মেটাতে তাদের বাধ্য হয়ে অতিরিক্ত ওভারটাইম করতে হচ্ছে। এতে কি হয়? শরীর আর মন দুটোই দ্রুত ভেঙে পড়ে। অনেকে খুব কম বয়সেই কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। এর আসর কিন্তু তাদের পরিবারেও পড়ছে। সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাও বাড়ছে। আর এর সাথে যোগ হয়েছে আর একটা বড় সমস্যা। মজুরি তো ওই 12,500তেই আটকে আছে, কিন্তু 2023 সাল থেকে এখন পর্যন্ত বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা সব কিছুর দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ফলে তাদের টিকে থাকাটা দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে একটা কিন্তু আইনি বাধ্যবাধকতাও আছে। মজুরি নিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে আইনে। বাংলাদেশের শ্রম আইনে খুব পরিষ্কার করে বলা আছে যে প্রতি 3 বছর পর পর ন্যূনতম মজুরিটা আবার রিভিউ করতে হবে, নতুন করে ঠিক করতে হবে। এটা কিন্তু কোনো অনুরোধ না, এটা একটা আইন। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, 2023-এর ডিসেম্বরে বর্তমান মজুরিটা ঠিক হয়। এরপর থেকে খরচ তো বেড়েই চলেছে। আইন অনুযায়ী সামনে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু একটা নতুন মজুরি কাঠামো ঘোষণা করতেই হবে। তো এখন কি হবে? ভবিষ্যতের দিকে যদি তাকাই, তাহলে শ্রমিকদের দাবিগুলো কি, আর এর একটা সমাধানই বা কি হতে পারে? একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশে মজুরি বৃদ্ধির ইতিহাসটা একটু অন্যরকম। বেশিরভাগ সময়ই দেখা গেছে শ্রমিকরা যখন রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, তখনই মজুরি বেড়েছে। এটা কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না। বর্তমানে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের জীবনযাত্রার খরচ হিসেব করে নতুন করে দাবি তুলেছে ন্যূনতম 30,000 টাকা মজুরির। এই দাবিটা আসলে শুধু একটা টাকার অঙ্ক না, এর সাথে জড়িয়ে আছে তাদের সম্মানজনকভাবে বেঁচে থাকার অধিকারের প্রশ্ন। এই পরিস্থিতিতে মূল কথা হলো, সরকার যেন কোনো অস্থিরতার জন্য অপেক্ষা না করে, বরং সময় থাকতেই একটা নতুন মজুরি বোর্ড গঠন করে এবং বর্তমান বাজার দর বিবেচনা করে একটা বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করে। সবশেষে একটা মৌলিক প্রশ্ন এসেই যায় যে শ্রমিকদের ওপর ভর করে একটা দেশের অর্থনীতি এগোচ্ছে, তাদের জীবনমানের উন্নয়ন ছাড়া কি সেই অর্থনৈতিক উন্নয়নকে টেকসই বলা যায়? এই প্রশ্নটা আমাদের সবার ভাবা দরকার।